আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মনের ভিতরে কিছু কথা থাকে সবসময় পুঁজিবাজার সম্পর্কে বা একটা স্টক সম্পর্কে। তো এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। যেটা সবচেয়ে বেশি আপনাদের মাথায় কাজ করে সেটা হচ্ছে আর কত পড়বে একটা স্টক। আর তো পড়ার জায়গা নাই। আর একটা বিষয় কাজ করে, বড় বিনিয়োগকারীরা তো এখানে আটকা আছে, তাদেরকে টেনে তুলতেই হবে শেয়ার। এই দুটো বিষয় সবচেয়ে কাজ করে বেশি। তো এই দুটো বিষয় নিয়ে আমি একটু ব্যাখ্যা দেব। প্রথমে যদি আসি, আর কত পড়বে একটা স্টক, যেমন আমি নাম ধরেই যদি বলি, আইসিবি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, মনে হয় 3 টাকা বা 4 টাকা চলে শেয়ারের প্রাইস। ফ্যামিলি টেক্স 2 টাকা চলে। এগুলো যখন মার্কেটে আসে তখন 10 টাকা ফেস ভ্যালু নিয়ে কিন্তু মার্কেটে আসছিল। তাহলে এদের দাম 2 টাকা কেন, 3 টাকা কেন? কারণ এরা কোনো ডিভিডেন্ড দেয় না। এদের দাম যদি 50 পয়সাও হয় তা তো আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ এখানে কোম্পানি নাই, কোম্পানি কিছু দেয় না আপনাকে। কোম্পানি কিছু দেওয়ার উপর একটা শেয়ারের প্রাইস নির্ভর করে। এই যে টেক্সটাইল খাত গত কয়েকদিন এইভাবে পড়লো, দ্রুত পড়ছে। আমি একটা স্টকের নামেই বলছিলাম তখন, মতিন স্পিনিং। দেখেন এখন আমি যখন কথা বলতেছি তখনও সে 46 টাকা এখন চলতেছে। অথচ যখন এই এত ঝড় তুফান গেল গত 3 দিন টেক্সটাইলের উপর দিয়ে, সে কিন্তু 2-3%, 60% কমছে, কিন্তু আবার সে তার জায়গায় চলে আসছে। কেন? কারণ 46 টাকা সে এই শেয়ারটা থাকার কথা নয়। সে সর্বশেষ 50% ক্যাশ ডিভিডেন্ড দিছে এবং সর্বশেষ তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো। সুতরাং এই শেয়ারটা এখানে থাকবে না, এটা প্রমাণিত। তাহলে যে বিষয়টা আমরা প্রমাণিত পাবো, যে নিশ্চিত হব যে এটা এখান থেকে এখানে যাবে, আমরা ওই ধরনের স্টকে থাকবো। আর কত পড়বে এই চিন্তা করে লাভ নাই। আর কত পড়বে না, কোম্পানি যদি আপনাকে কিছু না দেয় সেখানে আর কত পড়বে না সেটা চিন্তা করবেন। ওই শেয়ারটার দাম যদি ফ্যামিলি ট্যাক্স যদি 3 টাকা থেকে যদি এখন 1 টাকা চলে আসে, গ্লোবাল ইসলামী ব্যাংক যদি 3.5 টাকা থেকে যদি এখন 1 টাকা চলে আসে, 50 পয়সা চলে আসে, আপনি কাকে কি বলবেন? কারণ কোম্পানি তো নাই, কোম্পানি তো কিছু দিচ্ছে না আপনাকে। কিন্তু গ্লোবাল ইসলামী ব্যাংক যদি আপনাকে 10% ক্যাশ ডিভিডেন্ড দিত, তার শেয়ারের দাম কি 3 টাকা থাকতো? 3 টাকা থাকতো না। তার শেয়ারের দাম কমপক্ষে 10 টাকা, 11 টাকা, মানে 8 টাকা থেকে 12-13 টাকার মধ্যে থাকতো। আপনি ওখানে 52 উইকের হিসেব নিকাশ ক্যালকুলেশন, তার লাস্ট ইপিএস ক্যালকুলেশন করে আপনি এন্ট্রি নিতে পারতেন। আপনি কিন্তু দ্রুত প্রফিট করতে গিয়ে এই স্টকগুলোতে দ্রুত টাকা হারাইছেন। তো শেয়ারের দাম যে কোনো জায়গায় নেমে আসতে পারে যদি কোম্পানির কিছু না থাকে, যে কোনো জায়গায়। যেমন আলহাজ টেক্সটাইল গতকালকে আমি বলছিলাম, সে 146 টাকা মনে চলতেছে এখন প্রায়। অথচ তার কী বলে, শেষ ইয়ারে কোনো দেয় না, ডিভিডেন্ড দেয় নাই, তার ইপিএস টিপিএস কিছুই নাই। তো সে এক্ষেত্রে তো তার শেয়ারের প্রাইস 6 টাকা আসলে কোনো কিছু বলার নাই। এখানে হয়তো বড় বিনিয়োগকারীরা আটকা আছে, এই জন্য তারা তো ওখানে শেয়ারের প্রাইস ধরে রাখছে। ওটা কি আপনি চোখে দেখতেছেন যে বড় বিনিয়োগকারীরা ওখানে আটকা আছে? আপনি তো চোখে দেখতেছেন না। আমি যে বিষয়টা চোখে দেখব না সেটাকে নিয়ে ক্যালকুলেশন করার আমার দরকার নেই। আমি যেটা চোখে দেখব, আমি ইপিএস পর্যন্ত এই 2 নম্বরই করে কোম্পানিগুলো। সেক্ষেত্রে আপনি না দেখা জিনিসকে নিয়ে এত ভাবনা চিন্তা করার সুযোগ নাই। আমি ইপিএস দেখব, নেট অপারেটিং ক্যাশ দেখব, 5 বছর ধরে কোম্পানিটা ভালো ডিভিডেন্ড দিচ্ছে কিনা, আমি সমস্ত কিছু দেখে তারপর এন্ট্রি নেব। তো সুতরাং একটা স্টক যদি ডিভিডেন্ড না দেয়, সে যেই কোনো জায়গায় নামতে পারে। সে 1 টাকাও চলে আসতে পারে, 10 টাকা থেকে সে 1 টাকায় চলে আসতে পারে। আপনার কিছু বলার নাই। আপনি কাউকে কোনো প্রশ্ন করতে পারবেন না যে কেন আসছে। তো আর কত পড়বে এই চিন্তা মাথার থেকে বাদ দিবেন, কারণ ডিভিডেন্ড না দিলে যে কোনো জায়গায় শেয়ার নেমে যেতে পারে। এবার আসি দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে বড় বিনিয়োগকারীরা আসলে মার্কেটে কি করে, তাদের প্লেটা কেমন থাকে। একটা স্টকে, প্রতিটা স্টকে স্মার্ট মানি আছে। আমাদের এখানে 400 কোম্পানি আছে। আপনি ইউনিলিভারও স্মার্ট মানি আছে। আপনার সবচেয়ে দুর্বল যে স্টকটা, জেড ক্যাটাগরির, আমি যদি সবচেয়ে খারাপ যে স্টকটা, যদি আমি ফ্যামিলি ট্যাক্সে ধরি, নিউ লাইনে ধরি, নিউ লাইনের তো উৎপাদন বন্ধ। তো নিউ লাইনে যদি আমি ধরি, এখানে বড় বিনিয়োগকারীরা আছে, তারা এখানে এই শেয়ারগুলোকে প্লে করায়। কিন্তু আপনাদের সাথে যে গেমটা হয়, একটা স্টকে আপনি যখন এন্ট্রি নেন, আপনার মতো এরকম আরও সাধারণ নাম না জানা
আমাদের মতো এরকম সাধারণ 10 জন বিক্ষিপ্তভাবে ধরুন নিউ লাইনে এন্ট্রি নিছে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, ধরুন 100 জন সাধারণ বিনিয়োগকারী নিউ লাইনে এন্ট্রি নিছে, আর এখানে যে গেমলার যে নিউ লাইনে গেম করে সে কিন্তু আমাদের 100 জনের তথ্য কিন্তু তার কাছে আছে। আমরা কে কতটাগুলো শেয়ার কিনছি, কখন কিনছি, কোন সময় কিনছি, যখন সে দেখে যে, কারণ পুরো কন্ট্রোলটা থাকে তার হাতে, প্রতিটা স্টকের কন্ট্রোল থাকে মার্কেট মেকারের হাতে, ওই স্টকটা নিয়ে যে প্লে করে। তো আমরা 10 জন 15 জন যদি নিউ লাইনের মধ্যে এন্ট্রি নিই, উদাহরণস্বরূপ আমি বলতেছি, একটা স্টক নিয়ে উদাহরণ দিচ্ছি আমি, এটা গেমলারের কাছে কিন্তু জানা আছে, সে জানে। কিন্তু আপনি মনে করেন না যে আমরা 20 জন 20 জেলা থেকে এন্ট্রি নিছি, সুতরাং এটা কি গেমলার জানে না। গেমলার কিন্তু এটা জানে, এটা প্রত্যেকটা স্টকে জানে। জানার পর সে যে লেভেলে দেখে যে এই লেভেলে সমস্ত সাধারণ বিনিয়োগকারী এন্ট্রি নিছে, সে আস্তে করে শেয়ারটাকে নিচে নেমে নিয়ে আসে। আর কখনোই সে ওই দামে আর শেয়ারটাকে নেয় না। ধরুন নিউ লাইন আমরা ধরুন 20 জেলার 20 জন কিনছি 6 টাকা করে। গেমলারের কাছে তথ্য আছে যে 6 টাকায় এই নিউ লাইন শেয়ারটা এতজন স্টকের এই সাধারণ বিনিয়োগকারীর কাছে আছে। সে কখনোই ওটাকে আর 6 টাকা নিয়ে যাবে না। সে কী করবে? সে সর্বোচ্চ 5 টাকা 80 পয়সা পর্যন্ত নেবে। আপনি দেখবেন আপনি যেখানে শেয়ার কিনতেছেন ওই শেয়ারের দাম কখনো আর ওখানে যায় না। অন্তত 10 পয়সা 20 পয়সা আপনি যেখানে কিনছেন তার থেকে 10 পয়সা 20 পয়সা কমে গিয়ে সে আবার নিচে চলে আসে। এটার উদ্দেশ্য হচ্ছে গেমলারের কাছে তথ্যগুলো আছে, এখানে সে এক ধরনের লাভ করে। আপনি যখন বিরক্ত হয়ে সেল করে দেন তখন সে ওইখানে একটা প্রফিট করে নেয়। আপনি যেই দিকে যান সেই দিকে সে প্রফিট করে। আপনি বিরক্ত হয়ে সেল করেন, আপনি অনেক উপরে কিনেন, যেখানেই কিনেন না কেন সে কিন্তু প্রফিট করেই। আর ওই যে আপনাদের মাথায় একটা থাকে আর কত পড়বে, আসলে গেমলারের এখানে কোনো লস নাই। আপনি যতই পড়ুক আপনাদের ধারণা, মনের মধ্যে আরও একটা ধারণা থাকে যে এখানে গেমলাররা তো স্ট্রাক হয়ে আছে, তাদের তো টেনে তুলতে হবে, তারাও তো উপরে যাবে। শেয়ারের নির্দিষ্ট কোনো প্রাইস নাই। যদি ওই শেয়ার কোনো ডিভিডেন্ড না দেয়, ওই শেয়ারের নির্দিষ্ট কোনো প্রাইস নেই। একটা স্টক যদি 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়, 20% ক্যাশ ডিভিডেন্ড দেয়, তাহলে আমরা ধরে নিতে পারি, যদি কোনো স্টক 10% ক্যাশ ডিভিডেন্ড দেয় আমরা ধরে নিতে পারি ওই স্টকটার দাম 10 টাকা, 12 টাকা, 13 টাকা থাকতে পারে। এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। কিন্তু কোনো স্টক যদি ডিভিডেন্ড না দেয়, তার শেয়ারের দাম 50 পয়সা আসলেও ওটার কোনো ভ্যালু নাই, ওটার কোনো প্রাইস নেই। তো আপনি আর কত পড়বে এই চিন্তা করে লাভ নাই, কারণ স্মার্ট মানি বড় কারসাজিকারকরা শেয়ারের দাম নির্ধারণ নিজেরা করে, এটা আমি আপনি করি না। ডিভিডেন্ড লেই শেয়ারগুলোর প্রাইস নির্ধারণ করে কারসাজিকারকরা। তাদের কাছে তারা কখনো ওই স্টকে আটকা থাকে না। আপনার ধারণা এই স্টকটা 1 বছর আগে 20 টাকা ছিল, ডিভিডেন্ড দেয় না, এখন সে 10 টাকা চলে আসছে, এখানে তো স্মার্ট মানিও আটকা আছে, বড় বিনিয়োগকারী আটকা আছে না, সে আটকা নাই। সে কারসাজি করে করে দেখা গেছে কোম্পানির সাথে যোগাযোগ করে সে শেয়ারগুলো দেখা গেছে 5 টাকা করে কিনে আরম্ভ করছে। আপনি হয়তো দেখতেছেন সে 50 টাকা, 1 বছরে 50 টাকা থেকে এটা 5 টাকা আসছে, অথচ দেখা গেছে তার শেয়ারের প্রাইস কেনা 5 টাকায়। এখানে ব্লক ট্রানজ্যাকশান আছে, ইনসাইডার ট্রেডিং আছে, কত কিছু যে আছে, আপনি এগুলোর হিসেব কি আমরা রাখি একটা স্টকের? কত 2 নম্বরই করে বড়রা এখান থেকে শেয়ারগুলো কালেকশন করে নিয়ে যেতে পারে। সুতরাং আপনার এই তথ্যগুলো, এই চিন্তাগুলো সম্পূর্ণ ভুল। প্রথম চিন্তা হচ্ছে আপনি মনে করতেছেন যে ডিভিডেন্ড লেস শেয়ারগুলোর দাম কমে, সুতরাং এখানে বড়রা স্টক হয়ে আছে, এটা আপনার ভুল ধারণা। আর কত পড়বে, ডিভিডেন্ড যদি না দেয় তাহলে যে কোনো জায়গায় শেয়ারের দাম কমে যেতে পারে, এটাও আপনার ভুল ধারণা। এই চিন্তাগুলো মাথা থেকে বাদ দিবেন, এগুলোতে থাকবেন না। ভালো স্টকের আমি প্রতিদিন যে ভালো 10-15টা স্টকের কথা বলি, এই স্টকগুলোতে আপনাদেরকে সারা জীবন থাকতে হবে। এই চিন্তাগুলো বাদ দিয়েই আপনারা মার্কেটে টিকে থাকতে হবে। আপনি যেখানে শেয়ার কিনবেন, এলোমেলো শেয়ার, ডিভিডেন্ড লেস শেয়ার, সেইখানেই আপনি ধরা খাবেন, নিশ্চিত থাকেন। আমি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। ডিভিডেন্ড লেস শেয়ারগুলোর কোনো প্রাইস হয় না, ওই প্রাইসগুলো বড়রা নির্ধারণ করে, এটা একটা বিষয়। আর আপনার আরেকটা চিন্তা, বড়রা সবসময় শেয়ার আটকা থাকে, যদি প্রাইস কমে যায় তাহলে বড়রাও আটকে আছে। আসলে বড়রা কখনোই আটকা থাকে না, কারণ তারা বিভিন্ন কারসাজি করে, তারা মালিকদের সাথে যোগাযোগ করে, তারা ব্লক ট্রানজ্যাকশান করে করে শেয়ারগুলো কম দামেও কিনতে পারে, কিনে। দ্বিতীয় যে বিষয়টা আপনাদের আরও একটা বিষয় বলে রাখি, এই যে 24 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত প্রায় দুর্বল শেয়ারগুলোর প্রায় 60 থেকে 70% দাম কমে গেছে। আপনার কি ধারণা বড় বিনিয়োগকারীরা এখানে লসে বসে আছে? তারা কিন্তু বসে নাই, কারণ তাদের শেয়ারের প্রাইসগুলো দেখা গেছে আরও কম দামে কেনা আছে।
সুতরাং আপনারা ডিভিডেন্ড দেখে দেখে শেয়ার কিনবেন। কোম্পানি কী দিচ্ছে এটা ইম্পর্টেন্ট বিষয়। আরও একটা বিষয় সেটা হচ্ছে হাউসগুলোর কথা শেয়ারে ঢুকবেন না। কারসাজি কারকরাই হচ্ছে এরা। সব হাউসের কথা আমি বলতেছি না, বেশিরভাগ হাউস এবং মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস এবং ব্যক্তি শ্রেণীর বড় বড় বিনিয়োগকারী যাদেরকে আমরা টেলিভিশন টক শোতে বিভিন্ন সময় দেখি, এরাই এই সবগুলা কালপিটেই একসাথে শেয়ারগুলোর প্রাইসগুলোকে নষ্ট করে। ঠিক আছে, সুতরাং আপনি শিয়ালের কাছে যদি মুরগি দিয়ে আসেন, এটা হচ্ছে এই ব্যাপারটা এরকম হয়েছে। আপনি যখন হাউসের কথা শেয়ার কিনবেন, এটা হচ্ছে শিয়ালের কাছে আপনি মুরগি দিয়ে আসছেন। কারসাজি ওরাই করে, আপনি ওদের কথা আবার শেয়ার কিনেন, এর থেকে বোকামি আর হতে পারে নাকি? সুতরাং হাউসের কথা কোনো আপনি নিজে জেনে বুঝে কিনেন, সমস্যা নাই। অথবা আপনার আশেপাশে যে ভালো বুঝে, আর সবচেয়ে বুঝা কি এখানে বুঝের থেকে আপনিও কম বুঝেন না, আপনিও বুঝেন। এখানে মূল যে বিষয় বুঝাটা সেটা হচ্ছে আপনি একটা স্টক আছে 100 টাকা দাম, সে 60 থেকে 70% আপনাকে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এবং একাধারে সে ডিভিডেন্ড দিয়ে আসছে। আপনি জুন ক্লোজিং হিসাব হলে Q3 হিসাব করে আপনি আস্তে আস্তে এন্ট্রি নেন। ডিসেম্বর ক্লোজিং হলে তার ডিসেম্বর ক্লোজিং ওই টাইমিং মিলিয়ে আপনি এন্ট্রি নেন। আপনি নিশ্চিত বছরে 20 থেকে 25%, 30% প্রফিট করতে পারবেন। কিন্তু আপনি তো সে জায়গায় যাচ্ছেন না, আপনি যাচ্ছেন গেমলিং আইটেম কে কোনটা বাড়তেছে, দ্রুত বাড়তেছে। এখন মিউচুয়াল ফান্ড বাড়তেছে। মিউচুয়াল ফান্ডের কিছু আছে। মিউচুয়াল ফান্ডের সিস্টেম হচ্ছে মিউচুয়াল ফান্ড আমাদের টাকা নিয়ে অন্য শেয়ার কিনবে এবং সে আমাদেরকে ডিভিডেন্ড দেবে, ভালো ভালো ডিভিডেন্ড দেবে। কোন মিউচুয়াল ফান্ড এখন ডিভিডেন্ড দিচ্ছে দেখেন, কিন্তু দাম বাড়তেছে। এটা পজিটিভ দিক মার্কেটের জন্য। মিউচুয়াল ফান্ডের দাম বাড়লে অন্য স্টকের দাম বাড়ার সম্ভাবনা থাকে, কিন্তু মিউচুয়াল ফান্ডকে আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে না। আপনি ডিভিডেন্ড বেস শেয়ারে ঢোকেন, ডিভিডেন্ড লেস শেয়ারে ঢুকে লাভ নাই। তো আপনার এইসব মনের যে চিন্তাভাবনাগুলা, এই সমস্ত চিন্তাভাবনাগুলা ভুল। বড়রা শেয়ারে আটকে থাকে না, যদিও শেয়ারের প্রাইস অনেক কমে যায় ডিভিডেন্ড লেস শেয়ারে। আর বড় বিনিয়োগকারীরা আপনার তথ্যগুলো জানে। একটা স্টকে যখন আমরা যখন 40 জেলার 40 জন একটা স্টকে ঢুকি, এই তথ্যগুলো তাদের কাছে থাকে। তারা ওই অনুযায়ী শেয়ারের প্রাইস এমনভাবে ডাউন করে রাখে, আপনি আর ওই শেয়ারের প্রাইস কখনোই পাবেন না। সুতরাং ভালো স্টকের সাথে থাকেন, আপনার মনের এই চিন্তাগুলো ভুল। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।